আচ্ছা, তো আজকে পিজিবিজি 8 পেপারের ক্লাস শুরু করব। কিন্তু এই পেপারের ক্লাসটা শুরু থেকে করলে বিষয়টা বুঝতে পারা যাবে আসলে কোন টপিক আছে পুরো পেপারে এবং সেটা কিভাবে শুরু করতে হবে সেটাই যদি না জানে, তো ওই মাঝ থেকে শুরু করে কিন্তু প্রচুর অসুবিধায় পড়তে হবে। যাই হোক, ব্যাপার হচ্ছে যে তোমাদের পিজিবিজি 8 পেপার, যেটার বিষয়, প্রথম ক্লাস যেটা সিলেবাস আলোচনা হয়েছিল তাতে আমি বলেছিলাম, কারো মনে আছে এই পেপারের বিষয় কি আছে? গবেষণা ও অনুবাদ চর্চা। হুম, গবেষণা ও অনুবাদ চর্চা। তো দুটো টপিক আছে, 100 নম্বরের পরীক্ষা, মানে বুঝতে পারছো যে প্রশ্ন প্রায় অর্ধেক অর্ধেক আসবে, 50-50 নম্বরে আসবে। আর তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা কি, অপশন ডবল থাকে। তো এরকম হবে না যে তোমার আহ, অর্ধেক প্রশ্নের উত্তর গবেষণা থেকে দিতে হবে আর অর্ধেক অনুবাদ চর্চা থেকে দিতে হবে, এরকম নয়। তুমি টোটাল প্রশ্নের ধরে নাও 80% গবেষণা থেকে করলে আর 20% অনুবাদ চর্চা থেকে করলে, বা 80% অনুবাদ চর্চা থেকে করলে 20% গবেষণা থেকে করলে, এরকমও করা যায়। অর্থাৎ প্রশ্ন কিন্তু অর্ধেক অর্ধেক আসবে, তার মধ্যে থেকে তুমি যেটা পরিমাণ যতটা বাড়াতে পারো অসুবিধা নেই। তবে এরকম বলবো না যে পুরো একটা থেকেই করবে, কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে একটা টপিক থেকে, কিন্তু দুটো মিলিয়ে মিশিয়ে করতে হবে। আর বিষয়গুলো তুলনামূলক সহজ যদি বলা হয়, তো অনুবাদ চর্চাটা মোটামুটি তোমাদের কাছে সহজ লাগবে। গবেষণার বিষয়টা যেহেতু নতুন, একটু পড়তে হবে বা বিষয়টা বুঝতে হবে, বুঝলে ওটাও সহজ হয়ে যাবে। তো আজকে অনুবাদ চর্চা দিয়ে শুরু করছি। আহ, তোমাদের অনুবাদ চর্চাতে 3টে এককে আলোচনা আছে: অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা, বিকাশ ধারা এবং প্রকরণ প্রণালী বলে একটা টপিক আছে। একটা আছে অনুবাদের সংজ্ঞা ও পদ্ধতি। আরেকটা এককে আছে বিশ্ব সাহিত্য ও ভারতীয় সাহিত্য পাঠে অনুবাদ। তো অনুবাদ কাকে বলে, অনুবাদের সংজ্ঞা, এটার প্রয়োজনীয়তা, আহ, আমাদের বাংলা সাহিত্যে অনুবাদের যে ধারা আছে, মানে মধ্যযুগ থেকে শুরু হয়েছে সেই অনুবাদের ধারা, তারপরে কিভাবে অনুবাদ করতে হয়, অর্থাৎ অনুবাদের শ্রেণীবিভাগ পড়তে হবে এবং অনুবাদ কিভাবে করতে হয়, বিভিন্ন অনুবাদকের আহ, কৃত যে অনুবাদগুলো সেইগুলো সম্পর্কে আছে। যেমন আহ, জীবনানন্দ দাশের বনলতা সেনের অনুবাদ আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অনুবাদের বিষয় আছে। আবার অনুবাদ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় একজন অনুবাদককে, সেই সম্পর্কেও কিন্তু আলোচনা আছে। তার সঙ্গে আছে বিশ্ব সাহিত্যে আর ভারতীয় সাহিত্যে সাহিত্য পাঠে অনুবাদ, অর্থাৎ এখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষার যে সাহিত্য তার অনুবাদ সম্পর্কে আলোচনা, এবং বিশ্বের বিভিন্ন ভাষার অনুবাদ, আমাদের বাংলা সাহিত্যের যারা শিল্পী তারা অনুবাদক হিসেবে কি কৃতিত্ব রেখেছেন, কোন কোন গ্রন্থগুলোকে অনুবাদ করা হয়েছে, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি, লেখক, নাট্যকার, প্রাবন্ধিকদের কি কি অনুবাদ করা হয়েছে, সেই সব সম্পর্কে আলোচনা আছে। টোটাল অনুবাদ এবং অনুবাদ চর্চার যে টপিকটা পুরোটা কিন্তু এরকম আছে। তো একদম শুরু থেকে যদি আমরা আজকে তো শুরু থেকেই হচ্ছে টপিক আলোচনা সব। তো প্রথমত জানতে হবে যে অনুবাদ কাকে বলে, এই বিষয়টা জানার পরে এগোতে হবে একে একে। তো ধারণা আছে তোমাদের অনুবাদ কাকে বলবো, অনুবাদ বলতে কি বোঝায়, এটা যদি সাধারণ ভাবে বলা হয়, সাধারণ বাক্যে কিভাবে বলো তো, অনুবাদ কাকে বলে? উত্তরটা কি হতে পারে, জাস্ট একটি কথাতে? এর আগে তো অনুবাদ পড়েছো, আমরা আহ, হ্যাঁ, কোনো কিছু ইংরেজিতে থাকলো সেটাকে বাংলাতে মানে মানে মিনিং লেখাকে অনুবাদ বলে। হ্যাঁ, তুমি তো অনুবাদ করে দিলে ইংরেজিতে, মিনিং বলে দিলে। অনুবাদ এক কথায় যদি বলা হয় একটি শব্দে তাহলে হবে ভাষান্তর। একটি শব্দে যদি বলতে হয় তাহলে হবে ভাষান্তর, এক ভাষা থেকে অন্য ভাষাতে রূপান্তর করা। আর সংজ্ঞা, বিভিন্ন আহ, লেখক বিভিন্ন বা বিভিন্ন অনুবাদক বিভিন্নভাবে নিজের মতো করে এগুলোর সংজ্ঞা দিয়েছেন। তো যাই হোক, যেটা সহজ সরল ভাবে এর সংজ্ঞা কি হতে পারে, তো
অনুবাদ বলতে আমরা কি বুঝি না, ভাষান্তর। কোনো একটা ভাষা থেকে অন্য ভাষাতে রূপান্তর করা। এবারে কোনো একটা ভাষা থেকে অন্য ভাষাতে এইভাবে যদি না বলি, আমরা বলবো উৎস ভাষা আর বলবো লক্ষ্য ভাষা। উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষাতে রূপান্তর করা। এবার উৎস ভাষাকে ইংরেজিতে কি বলা হয়? সোর্স ল্যাঙ্গুয়েজ। শর্ট ফর্মে বলবো এসএল। এসএল মানে সোর্স ল্যাঙ্গুয়েজ, উৎস ভাষা। আর এটা কি হচ্ছে না, যে ভাষাতে গ্রন্থটা আছে বা লেখাটা বা রচনাটা যে ভাষাতে আছে, মূল গ্রন্থ, সেটার ভাষা হচ্ছে উৎস ভাষা, অর্থাৎ সোর্স ল্যাঙ্গুয়েজ, এসএল। আর যে ভাষাতে অনুবাদ করা হবে সেটাকে বলা হচ্ছে লক্ষ্য ভাষা, সেটার ইংরেজি হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, টিএল। তাহলে একদম মনে রাখবে, এসএল টিএল। এসএল থেকে টিএল এ রূপান্তর করা হচ্ছে উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষাতে। তাহলে এই দুটো বিষয় সবসময় মনে রাখতে হবে, যে অনুবাদ কিসে হয় না উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষার দিকে যায়। তাহলে কোন একটা ভাষা থেকে অন্য ভাষাতে আমরা রূপান্তর যখন করছি বা করতে দেখছি, সেটাকে আমরা বলবো অনুবাদ। তো এক কথায় অনুবাদ হচ্ছে ভাষান্তর, এক ভাষা থেকে অন্য ভাষাতে নিয়ে যাওয়া। তবে বিষয়টা যতটা মানে সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। একজন অনুবাদক যখন অনুবাদ করবেন কোনো সাহিত্য হোক, রচনা হোক, যাই কিছু হোক অনুবাদ করবেন, তখন তাকে অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হয়। ভাষার গঠন, তার রীতি, কৌশল, আহ পরিবেশ পরিস্থিতিকেও খেয়াল রাখতে হবে, ভৌগোলিক পরিবেশ থেকে শুরু করে সবকিছুই খেয়াল রাখতে হবে। এবং অনুবাদ কিভাবে করবেন সেটার কথা বলতে গিয়ে শ্রেণীবিভাগ চলে আসছে। অনুবাদ হতে পারে আক্ষরিক অনুবাদ, হতে পারে ভাবানুবাদ, হতে পারে সারানুবাদ। তো আক্ষরিক অনুবাদ মানে ওয়ার্ড টু ওয়ার্ড যে অনুবাদ বলা হয়, মানে শব্দ থেকে শব্দ, অক্ষরে অক্ষরে আক্ষরিক অনুবাদ। সেখানে অনুবাদকের স্বাধীনতা থাকে না, অনুবাদকের স্বাধীনতা সেখানে থাকে না। আমরা গুগল ট্রান্সলেট যদি দিই, গুগলকে ট্রান্সলেট করতে, আক্ষরিক অনুবাদই বেশিরভাগ ক্ষেত্রে সে করে দেয়। শব্দ থেকে শব্দ, যে শব্দটা দেবে তারই অনুবাদ করে দেবে, সেখানে ভাবের প্রাধান্য নেই। তো তাহলে আক্ষরিক অনুবাদ হচ্ছে এই রকম, যেখানে একটা শব্দের রূপান্তর করা হবে, শুধু শব্দ টু শব্দ। আক্ষরিক অনুবাদের পরে যদি বলা হয় ভাবানুবাদ, তাহলে ভাবানুবাদ, ভাবযুক্ত অনুবাদ, মানে বুঝতেই পারছো ভাবের এখানে প্রাধান্য রয়েছে। মূল ভাষার যে ভাবটা, যেটা মেসেজ বার্তা বা যেটা বলতে চাওয়া হচ্ছে, সেটাকে অক্ষুণ্ণ রাখা হবে, শব্দ পরিবর্তন হতে পারে। এখানে অক্ষরে অক্ষরে অনুবাদ হবে না, শব্দ টু শব্দ অনুবাদ হবে না। এখানে মূল ভাষায় যে ভাবটা বলা হয়েছিল সেই ভাবটাকে কিন্তু সুবিধা মতো অনুবাদ করা হবে। কেননা সবসময় আক্ষরিক অনুবাদ কিন্তু সুবিধার হয় না। যদি একটা রোমান্টিক কবি একটা রোমান্টিক কবিতা লেখেন, আকাশের এক বিন্দু নীলে তোমার পরাণ ডুবাইলে, এভাবে কবিতা যদি লেখা হয়, তাহলে আকাশের এক বিন্দু নীলে এটাকে ট্রান্সলেট করো, আক্ষরিক অনুবাদ করো। আর তোমার পরাণ ডুবাইলে এটাকে যদি আক্ষরিক অনুবাদ করি, তো কথাটা কি রকম দাঁড়াবে, মানে অবাস্তব হয়ে যাবে বিষয়টা পুরোপুরি। কিন্তু রোমান্টিক কবি লিখেছেন এই বিষয়টাকে, তখন যদি এটা আমি অনুবাদ করতে চাই, এটা আমাকে ভাবানুবাদ করতে হবে। আকাশের এক বিন্দু নিলে আমি নাও লিখতে পারি, আকাশের জায়গায় আমি অন্য কিছু প্রসঙ্গ আনতে পারি। যেমন বলা হয় না যে, দেখবে অনুবাদ করা হয় বিভিন্ন প্রবাদকে, নিজের চরকায় তেল দাও। চরকার ইংরেজি কোথায় খুঁজে বেড়াবো, চরকাকে ইংরেজিতে কি বলা হয়? তো ওটা দেখবে ইংরেজি অনুবাদে কি বলা হয়? মাইন্ড ইউর বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস। না, অয়েল। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, হ্যাঁ। অয়েল ইওর ওন মেশিন। তাহলে এখানে আমরা দেখলাম যে চরকা ছিল আর সেটা ইংরেজি রূপান্তর হয়ে গেল মেশিন। একই হলো? হলো না নিশ্চয়ই। চরকার ইংরেজিতে মেশিন নয়, মেশিন বলতে সেটা ব্যাপক অর্থে প্রচলিত। বিভিন্ন হার্ডওয়্যারকে আমরা মেশিন বলতে পারি, কিন্তু চরকা একটা জাস্ট একটা মেশিনকে বলতে পারি আমরা। তাহলে এখানে ভাবানুবাদ হয়ে গেল না? তো যেসব প্রবাদগুলো বাংলাতে আমরা দেখি, ওগুলো ইংরেজিতে কিন্তু আক্ষরিক অনুবাদ হয় না, ওগুলো ভাবানুবাদই হয়। তাহলে সবকিছুকে কিন্তু আক্ষরিক অনুবাদ করা যায় না।
তাহলে প্রযোজ্য ক্ষেত্রে যেখানে যেটা প্রয়োজন সেটার অনুবাদ কিন্তু হয়ে থাকে। কোনো গল্প উপন্যাসের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করাটাই শ্রেয়। আর ভাবানুবাদকেই শ্রেষ্ঠতা দেওয়া হয়। শ্রেষ্ঠ অনুবাদ বলতে কিন্তু আক্ষরিক অনুবাদ নয়, সেটা হচ্ছে ভাবানুবাদ। তো অনুবাদ তাহলে বিষয়টা কি না, কোনো একটা সোর্স ল্যাঙ্গুয়েজ আছে বা উৎস ভাষা আছে, সেটাকে লক্ষ্য ভাষাতে রূপান্তর করা হচ্ছে বা টার্গেট ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হচ্ছে। সেখানে মূল বাক্যের ক্রিয়া বাচ্য থেকে মানে যা কিছু আছে সেগুলোকে অনুবাদ করা যায়, আবার মূল ভাবকেও অনুবাদ করা যায়। ভাবানুবাদের ক্ষেত্রে কঠিন ভাষাকে এড়ানো হয় এবং স্থান কালের নাম যেগুলো রয়েছে সেগুলোকে অক্ষুণ্ণ রাখা হয়, সেগুলো থেকে যায়। চরিত্রের নাম যেটা আছে সেটা থেকেই যায়, কেননা সেটা রাখাটা একটা বিষয় আছে। কেননা ধরো তুমি দক্ষিণ ভারতের কোনো একটা গল্প পড়ছো, তুমি অনুবাদটা পড়লে ওখানে যদি বাংলার নাম দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে পারলে না, গল্পটার স্বাদ রসাস্বাদন করলে কিন্তু একটু দক্ষিণ ভারতে যে গল্প ছিল সেটা মনে হবে না। বিভিন্ন উপন্যাস নাটক অনুবাদ হয়েছে আমাদের বাংলাতে। যেমন মারাঠি ভাষাতে আছে শান্ততা কোট চালু আহে, এটা হচ্ছে বিজয় তেন্ডুলকারের লেখা। আমাদের বাংলাতে অনুবাদ হয়েছে চোপ আদালত চলছে। চেম্মিন বলে একটা উপন্যাস আছে যেটা বাংলাতে চিংড়ি বলে তোমার অনুদিত হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে এখানে কি হয়, যেগুলো চরিত্রের নামগুলো কিন্তু সেম থাকে, স্থান নামগুলো সেম থাকে, বাকি কিন্তু মূল যে বিষয়টা সেটাকে ভাবানুবাদ করা হয়। বেশ কিছু নিয়ম আছে, মানে মূল রচনার যে ভাষা রীতি সেটা অনুবাদে কিন্তু প্রতিফলিত রাখতে হয়। অনুবাদে মানে মানে কোনো গভীর ব্যাখ্যাতে না গিয়ে মূল ভাবটাকে বেশি কিন্তু প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সেখানে যখন পরিভাষা পাওয়া যায় না উপযুক্ত, তখন মূল শব্দটাকে নিতে হয়। আর এই অনুবাদটা, যেহেতু অনুবাদ হচ্ছে, মূল যে রসটা সেটা যেন অক্ষুণ্ণ হয় সেটা সবসময় অনুবাদককে খেয়াল রাখতে হবে। আর অনুবাদকের বেশ কিছু গুণাবলী থাকা তো আবশ্যক অনুবাদ করতে গিয়ে, কেননা তোমরা এর আগে পড়েছো দ্বিভাষিকতা। গত বছর সিলেবাসে ছিল দ্বিভাষিকতা। দ্বিভাষিকতা কাকে বলে? বিলিঙ্গুয়ালিজম। মনে আছে কারো? একজন মানুষের দুটো ভাষাতে সমান পারদর্শিতা থাকা। অর্থাৎ একজন বাঙালি যদি নন বেঙ্গলি এলাকায় যায়, ধরো দিল্লিতে গেছে এবং হিন্দি ভাষা এতটাই আয়ত্ত করেছে, সেখানে হিন্দি ভাষী মানুষদের সঙ্গে সে হিন্দি ভাষায় কথা বলছে, কেউ তাকে ধরতেই পারছে না সে বাঙালি। আবার কোনো নন বেঙ্গলি আমাদের বাংলাতে এসে থেকেছে অনেকদিন এবং এত সুন্দর বাংলা বলেন যে তাকে আমরা বাঙালি বলে ভুল করি, ভাবি যে সে হয়তো বাঙালি কিন্তু সে নন বেঙ্গলি। খেয়াল করে দেখো এরকম হয়। কোনো প্রফেশনে থাকা যে মানুষগুলো, যেমন ডাক্তার বা কোনো ভালো উঁচু পদে আছে যারা টিচার হতে পারেন বা কোনো কোম্পানির ম্যানেজার, তাদের ক্ষেত্রে দেখবে বিভিন্ন ভাষায় তাদের পারদর্শিতা থাকে। তো দুটো ভাষাতে পারদর্শিতা থাকা, ওটাকে বলা হচ্ছে দ্বিভাষিকতা বা বিলিঙ্গুয়ালিজম। অনুবাদকের ক্ষেত্রেও কিন্তু দুটো ভাষাতে সমান পারদর্শিতা থাকতে হবে। সেটা হচ্ছে তোমার সোর্স ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করছেন, সেক্ষেত্রে তাকে সংস্কৃত ভাষার সমস্ত কিছু মানে তাকে জানতে হবে, তার ব্যাকরণ, তার ভাষার যা কিছু আছে দুর্বোধ্য বিষয় থেকে সবকিছু। আবার বাংলা ভাষারও তাকে সবকিছুই জানতে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, তোমার অনুবাদকের যে অনুবাদটা সেটা সার্থক অনুবাদ হবে। আর এক্ষেত্রে যদি কোনো কিছু মানে খামতি থেকে যায় তাহলে কিন্তু তার অনুবাদটা সার্থক অনুবাদ হবে না। তো এই অনুবাদ কাকে বলে সেটা বুঝতে পারছো, আর অনুবাদের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে এখান থেকে আন্দাজ করতে পারছো। অনুবাদ কোনটা শ্রেষ্ঠ বলা হয় সেটা বুঝতে পারছো, শ্রেণীগুলো বললাম কি কি আছে। এবারে ব্যাপার হচ্ছে যে এই যে অনুবাদ, এই অনুবাদের প্রয়োজনীয়তা কি আছে, অনুবাদই বা কেন করব? আচ্ছা, বলতে পারবে কেউ অনুবাদের কি প্রয়োজনীয়তা আছে, কেন অনুবাদ করা হয়, না করলে কি ক্ষতি আছে? কারো জানা আছে অনুবাদের আহ, প্রয়োজনীয়তা কি আছে?
অনুবাদের প্রয়োজনীয়তা কি? দেখো, আহ প্রথমত হচ্ছে যে কোনো দেশের সাহিত্য যদি আমরা পড়ি, তো সেই দেশের সাহিত্যিক যে ঐতিহ্য, তাদের ঐতিহাসিক পরিচয়, তাদের দেশের বা তাদের এলাকার সংস্কৃতি, তাদের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, সবকিছুই আমরা কিন্তু জানতে পারবো। এবং সেটা কি হবে, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা যদি বাংলার মানুষ যদি অন্য কোনো রাজ্যের ইতিহাস পড়ি, তাদের সংস্কৃতি পড়ি, তাদের আধুনিক সাহিত্যও পড়ি, তাহলে তাদের যা কিছু সমৃদ্ধি আছে, তারা হয়তো আমাদের দেশে যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর উত্তরণের পথ তারা আগেই বার করেছে। তাদের কাছ থেকে আমরা জানতে পারবো, আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করতে পারবো তাদের সাহিত্য পড়ে, তাদের সবকিছু যেগুলো অনুবাদ হচ্ছে। তাহলে এটা গেল সাহিত্যের দিক, রচনার দিক, এই দিকটার কথা বলছি। এছাড়াও মানুষের জীবন জীবিকার সঙ্গে অনুবাদ কিন্তু জড়িয়ে আছে। কিভাবে না, আমরা তো কোথাও ঘুরতে যাচ্ছি, ধরো তো ঘুরতে যাচ্ছি, সাউথ দিকেই গেলাম, কোনো বিশেষ করে বাঙালিদের ঘুরতে যাওয়া মানে অন্য রাজ্যে চাপ না পড়লে যায় না, খুব শখে ঘুরতে যায় কম মানুষ। তো বিশেষ করে ধরো আমি বলছি যে সাউথের হসপিটালগুলোতে প্রচুর ভিড় থাকে বাঙালিদের, দেখবে এমনকি বাংলাদেশের মানুষও যায়। কিন্তু সেখানে গিয়ে সমস্যা হয়, ভাষাগত সমস্যাটা বেশি হয়। যারা হিন্দি জানে না তাদের সব থেকে বেশি সমস্যা হবে, কেননা সেখানকার মূল ভাষা সেদিকে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড় এইসব ভাষা চলে সাউথ দিকে। এবং দক্ষিণ ভারতের এই ভাষাগুলো যদি না জানা থাকে তাহলে হিন্দি ভাষার উপর ডিপেন্ড করতে হবে, ওখানে বাংলা তো কেউ বলবে না। হ্যাঁ, এবার এখন এখান থেকে বাঙালি গিয়ে ওখানে ব্যবসা করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি ধরি সেখানকার মূল ভাষা, তাহলে সেই ভাষাটা আমরা তো আয়ত্ত করতে পারিনি, কিন্তু হিন্দি চলে সব জায়গায়, গোটা ভারতে হিন্দি চলে। এবার হিন্দি ভাষাটাও যদি আমি না জানি তাহলে কতটা সমস্যা হবে। কি করতে হবে না, আমাকে গাইড নিতে হবে, কোন একটা গাইড নিতে হবে ভাড়াতে, এবং সেই গাইড কিন্তু দোভাষী, সে দুটো ভাষাতেই পারদর্শিতা রেখেছে। তাহলে তার জীবন জীবিকা জড়িয়ে আছে অনুবাদে। যেহেতু সে তোমার ভাষা শুনবে, তুমি কি চাইছো, হয়তো রুম চাইছো, কোনো একটা বাড়ি চাইছো, হোটেল জানতে চাইছো কোথায় আছে, তুমি তোমার ভাষায় বললে সে বুঝে গেল, ঠিক আছে। এবং আহ, সেটা যদি মানে দোকানে বা হোটেলে কাউকে বলে দিচ্ছে, সে তাদের ভাষায় রূপান্তর করে বলে দেবে তোমার কথাটা। এবং সে যখন ওদের ভাষায় কথা বলবে, সেই ভাষাটাকে সে আবার রূপান্তর করে তোমাকে বাংলাতে বলে দেবে। তাহলে সেই দোভাষী মানুষগুলো কিন্তু গাইড হিসেবে কাজ করে, তাদের জীবন জীবিকা জড়িয়ে আছে। এমনকি আমাদের দেশের ধরো মন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যখন বিদেশে যায় তারা বক্তৃতা রাখে, বিদেশে তারা হয়তো আমাদের দেশের যারা আছে তারা হয়তো সেই দেশের ভাষা জানে না, চীনে গেছে, জাপানে গেছে, আমেরিকাতে গেছে, সেখানকার ভাষা হয়তো জানে না, চীনের ভাষা জানে না, চীনের ভাষাটা তো তুলনামূলক কঠিন, চীনের ভাষা জানে না। তাহলে একজন দোভাষীকে নিয়ে গেছে যে আমাদের দেশের হিন্দি বা আমাদের ইংলিশ ভাষাটাও সে জানে এবং চীনের ভাষাটাও জানে। তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী গেল ইংরেজি ভাষায় বা হিন্দি ভাষাতে কথা বলে দিল, এবং যে দোভাষী হবে সে সেটাকে চীনা ভাষায় ট্রান্সলেট করে তাদের যে মন্ত্রী আছে তাদেরকে বুঝিয়ে দিল, এবং তাদের মন্ত্রী চীনা ভাষায় বলছে, সেটা সে আমাদেরকে, আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে কনভার্ট করে বুঝিয়ে দিচ্ছে। তাহলে এখানে অনুবাদের সার্থকতা খেয়াল করে দেখো, এখানেও কিন্তু জীবন জীবিকার সঙ্গে কিন্তু অনুবাদ জড়িয়ে আছে। আমরা আহ চলতে চলতে আমাদের মনের মধ্যেও অনুবাদ করে ফেলি। যদি আমি আহ হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা আমার নিজের মানে যে মাতৃভাষা সেটা ছাড়া যদি কোনো ভাষা আমার একটুও জানা আছে, তাহলে ওটা মনে মনে ট্রান্সলেট হয়ে যায়, অনুবাদ হয়ে যায়, কেননা ওই দক্ষতাটা আমাদের মধ্যেও আছে। তবে আমরা যে অনুবাদক নিজেকে বলবো, সেই অনুবাদক যেটার কথা এখন আলোচনা হচ্ছিল, যারা অনুবাদ করে থাকেন সেটা নয়, কিন্তু অনুবাদ কম বেশি আমরাও করি। কিভাবে করি, রাস্তায় যেতে যেতে আহ কেউ কিছু জিজ্ঞাসা করলো, সে হিন্দি ভাষী, সে বাংলা জানে না, সে তোমাকে হিন্দিতে জিজ্ঞাসা করছে হয়তো আজ কলেজ যাও কি, এরকম বললো, তুমি সঙ্গে সঙ্গে বুঝে গেলে যে আমাকে বললো যে আজকে কলেজ যাবে। তো তুমি সেটা বাংলাতে তোমার মনে কনভার্ট হয়ে গেল, খেয়াল করে দেখো, তুমি অনুবাদ কিন্তু মনে মনে সেটা করে নিলে যে আজ কলেজ যাও কি, এরকম বললো, মানে সে বললো আজকে কলেজে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ভেবে নিলে এটার উত্তর আজকে আমি কলেজ যাব না। তো এটা সঙ্গে সঙ্গে আমি কনভার্ট করে তাকে হিন্দিতে বলবো, नहीं आज कॉलेज नहीं जाएंगे।
তাহলে খেয়াল করে দেখো, তুমি খাতা কলম ছাড়াই মনে মনেই কিন্তু কনভার্ট করে নিলে, আমাদের ব্রেন এতটা স্পিডে সেটাকে কনভার্ট করে দিল। কিভাবে করলো না, যেহেতু আমি দুটো ভাষারই শব্দ ভান্ডার কম বেশি আমার কাছে আছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারও আছে আমার ব্রেনে, আর হিন্দি ভাষারও শব্দ ভান্ডার আমার কাছে আছে, ফলত আমার অনুবাদ করতে বেশি সময় লাগলো না। তো তাহলে আহ ভাষার শব্দ ভান্ডার যত সমৃদ্ধ হবে বা তুমি যতটা আয়ত্ত করতে পারবে, তত তুমি অনুবাদ করতে আরো ভালো পারবে। তাহলে একজন অনুবাদককে দুটো ভাষারই শব্দ ভান্ডার কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে। খেয়াল করে দেখো, বাংলা ভাষার শব্দ ভান্ডারে কত শব্দ আছে যেটা আমরা অন্য ভাষার শব্দ ভান্ডারে পাই না। আমার ফিলিংস গুলোকে, আমার অনুভব গুলোকে আমি বাংলা ভাষায় কত সুন্দর এক্সপ্লেন করতে পারবো, অন্য ভাষায় পারবো না। কিছু ভাষার শব্দ ভান্ডার হচ্ছে সীমিত, আর কিছু ভাষার শব্দ ভান্ডার হচ্ছে অনেক বেশি। কেন বেশি হয় সেটারও রিজন আছে। আমরা বাংলা ভাষার যে শব্দ ভান্ডার রয়েছে তাতে কিন্তু অনেক বিদেশি ভাষা যোগ করেছি, দেশি বিদেশি অনেক। বাংলা ভাষার শব্দ ভান্ডারে প্রথমত দেশি শব্দ আছে, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়, উড়িয়া, আসামের বিভিন্ন রাজ্যের ভাষা প্রথমত আমরা যুক্ত করেছি, সংস্কৃত থেকেও আছে তৎসম যেগুলো। আর বিদেশের ভাষা থেকেও আমরা বাংলাতে যুক্ত করেছি, চীনা ভাষা আছে, ওলন্দাজ আছে, বর্মী আছে, গ্রিক দেশের ভাষা আছে, বিভিন্ন ভাষার কিন্তু শব্দ আমাদের বাংলা শব্দ ভান্ডারে অবাধে প্রবেশ করেছে। আজকে আমরা কথা বলছি সেই ভাষাগুলোতে, সেই শব্দগুলো ব্যবহার করছি, কিন্তু জানি না সেটা আসলে বাংলা ভাষা কিনা, ওটা হয়তো কোনো আগন্তুক অন্য কোনো দেশি বা বিদেশি ভাষা হতে পারে। তাহলে বাংলা ভাষার শব্দ ভান্ডারটা আমাদের এতটাই সমৃদ্ধ হয়েছে যে অনুবাদ করতে গিয়ে আমরা কিন্তু অনেক অল্টারনেট শব্দ, মানে প্রতিশব্দ ব্যবহার করতে পারবো। তাহলে সোর্স ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন, টার্গেট ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু খুব ভালোভাবে অনুবাদ করতে পারবো। বাংলা অনুবাদের যে ধারাটা খুবই কিন্তু সমৃদ্ধ তার জন্য। আর অনুবাদ আজ থেকে হচ্ছে না, অনুবাদ মধ্যযুগ থেকেই হচ্ছে বাংলা সাহিত্যে। কিভাবে আমরা বলবো না, ধরবো চতুর্দশ পঞ্চদশ শতাব্দী থেকে। খেয়াল করে দেখো, কবীন্দ্র পরমেশ্বর প্রথম মহাভারতের অনুবাদ করেছিলেন, তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে ছিল। আচ্ছা বলো তো, কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের যে অনুবাদ করেছেন সেটার নাম কি ছিল, আর কোন শাসনকর্তার আমলে তিনি অনুবাদ করেছিলেন? কবীন্দ্র পরমেশ্বর মহাভারত যেটা অনুবাদ করেছিলেন সেটার নাম হচ্ছে পাণ্ডব বিজয়, বা বলা হয় পরাগলি মহাভারত। পরাগলি মহাভারত কেন বলা হয় না, সেই সময় শাসনকর্তা যিনি ছিলেন পরাগল খাঁ, তার মানে আহ সময় বা তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর, এবং তার জন্য তিনি সেই অনুবাদের নাম দিয়েছিলেন পরাগলি মহাভারত। তো তিনি বাংলাদেশের ছিলেন, চট্টগ্রামের বাসিন্দা, এবং মুসলমান শাসকরাই প্রথম এই মহাভারতকে অনুবাদ করতে নির্দেশ দিয়েছিলেন। সেই পরাগল খাঁ মূলত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি ছিলেন, এবং চট্টগ্রামের তিনি লস্কর ছিলেন পরাগল খাঁ। তারই আজ্ঞাতে কিন্তু এই পাণ্ডব বিজয় গ্রন্থটা লিখেছিলেন, মানে বাংলাতে অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে মহাভারতকে, নাম দিয়েছিলেন পাণ্ডব বিজয়, বা এটাকে বলা হয় পরাগলি মহাভারত। এবং এই যে পরাগল খাঁ, তারই পুত্র নাম হচ্ছে নসরত খাঁ। যেহেতু তার পুত্র, তার জন্য তিনি ছোট খাঁ নামে পরিচিত ছিলেন। এবার ছোট খাঁরও মানে পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন শ্রীকর নন্দী। শ্রীকর নন্দীকেও ছোট খান তথা নসরত খাঁ বলেছিলেন যে মহাভারত অনুবাদ করতে। তারা কিন্তু এই পাঁচালীগুলো মানে পাঁচালী টাইপের বিষয়গুলো পড়তে খুব ভালো, মানে শুনতে খুব ভালোবাসতেন। তো সেসব রাজারা ইসলাম হয়েও হিন্দুদের এই যে যুদ্ধ বিগ্রহের কাহিনীগুলো শুনতে ভালোবাসতেন, কারণ এখানে রণকৌশল থেকে অনেক কিছুই জানার বিষয় আছে। তো শ্রীকর নন্দীও কিন্তু মহাভারতের অনুবাদ করেছিলেন। নাম দিয়েছিলেন কি, তোমার তিনি প্রথমত হচ্ছে তিনি জৈমিনী মহাভারত অবলম্বনে তার অনুবাদটা করেছিলেন, আর এটাকে ছুটি খাঁ মহাভারত বলা হয়ে থাকে, যেহেতু ছোট খান বা নসরত খানের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন বা তার আদেশে লিখেছিলেন। এছাড়াও মহাভারতের অনুবাদ মানে চৈতন্য পূর্ববর্তী যুগের কথা বলছি আমি, মানে পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে, তখন বিজয় পণ্ডিতের একটি মহাভারতের নাম পাওয়া যায়, সঞ্জয়ের মহাভারতের নাম পাওয়া যায়। খেয়াল করে দেখো, চৈতন্য
পূর্ব যুগেও কিন্তু মহাভারতের অনুবাদ হয়েছে। মূলত ইসলাম ধর্মাবলম্বী যারা সেনাপতি ছিলেন তারা কিন্তু মানে ইচ্ছা প্রকাশ করেছিলেন শুনতে। তারপরে চৈতন্য পরবর্তী যুগে কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, আর তিনি করেছিলেন মহাভারতের ভাবানুবাদ। এখানে 18টি পর্বই রয়েছে, যদিও কাশিরাম দাস 4টি পর্ব মানে জানা যায় যে কাশিরাম দাস 4টি পর্ব অনুবাদ করে তার মৃত্যু হয়েছিল। আদি সভা বন বিরাট, আর তারপরে তারই ভ্রাতুষ্পুত্র নন্দরাম অনুবাদ করেছিল বাকি মহাভারতটা। তো যাই হোক, তাহলে আমরা জানতে পারছি যে মহাভারত অনুবাদ হয়েছে সেই চৈতন্য পূর্ববর্তী যুগ থেকে। সেখানে সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজ কি ছিল কেউ বলো তো? মহাভারতে যে অনুবাদের কথা বলছি, এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ কি আর টার্গেট ল্যাঙ্গুয়েজ কি? এখন বললাম না সোর্স ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজের কথা। পিজি পার্ট 1 ব্যাচ আছে আর ইউজি থার্ড ইয়ার ব্যাচ আছে। ওই ব্যাচে আমাকে থামাতে হয়, এত বলে ওরা। মানে এ বলবে আমি বলবো, ও বলবে আমি বলবো, দিয়ে সবাইকে চুপ করিয়ে দিই আমি, দিয়ে বলি সবাই হাত তোলো, যাকে ইচ্ছা আমি জিজ্ঞাসা করব সে বলবে, বাকিরা মাঝে ডিস্টার্ব করবে না। আর এই ব্যাচ হয়েছে তার উল্টো, এইখানে আওয়াজ স্বরশব্দ শোনা যায় না। হয়তো সমস্যা আছে কোনো, কিন্তু আহ, একজনেরও আওয়াজ শোনা যায় না। যাই হোক, দেখো, আহ, আমি মানে মাঝে মাঝে বুঝতে মানে অসুবিধা হচ্ছে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। রেসপন্স পাচ্ছি না, তো আমি ভাবছি হয়তো সাউন্ডে কোনো প্রবলেম করছে নাকি। শুনতে পাওয়া যাচ্ছে তো? যদি বলতে না পারো তো মেসেজ অপশন আছে, ওখান থেকে মেসেজ করতে হ্যাঁ পারো। স্যার, শোনা যাচ্ছে। হুম, ঠিক আছে। তো দেখো, এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত, মানে মূল মহাভারত সেটা সংস্কৃত ভাষায় লেখা। কার লেখা? ব্যাসদেবের লেখা বা ব্যাদ ব্যাসের লেখা। আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে বাংলা, যেটা লিখছেন কবীন্দ্র পরমেশ্বর লিখছেন, কাশিরাম দাস লিখছেন, সঞ্জয় লিখছেন, শ্রীকর নন্দী লিখছেন, এনারা সবাই বাংলাতে অনুবাদ করেছেন। তাহলে সোর্স ল্যাঙ্গুয়েজ সংস্কৃত মানে উৎস ভাষা সংস্কৃত, আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। অর্থাৎ বাংলাতে টার্গেট ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? লক্ষ্য ভাষা। ঠিক আছে, উৎস ভাষা লক্ষ্য ভাষা। অনুবাদের এই দুটো বিষয় কিন্তু সবসময় মনে রাখবে। তোমাদের পরীক্ষাতে টিকা আসে 7 নম্বরে, সোর্স ল্যাঙ্গুয়েজ ও টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে তোমাকে এইভাবে আলোচনা করতে হবে, সোর্স ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে ভাষায় গ্রন্থটি লেখা আছে, যে ভাষায় গ্রন্থটি লেখা আছে সোর্স ল্যাঙ্গুয়েজ বা উৎস ভাষা। যে ভাষায় গ্রন্থটিকে অনুবাদ করা হচ্ছে সেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ বা মানে লক্ষ্য ভাষা। উৎস ভাষা লক্ষ্য ভাষা মনে রাখবে, এবং তার সঙ্গে উদাহরণ দিয়ে রাখতে হবে। যে উৎস ভাষার আমরা একটা উদাহরণ দিলাম, যে ব্যাসদেব রচিত মহাভারত সংস্কৃত ভাষা, এটা হচ্ছে উৎস ভাষা সোর্স ল্যাঙ্গুয়েজ। আর কাশিরাম দাস রচিত মহাভারত এটা লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বাংলা। ঠিক আছে, এইভাবে উদাহরণ দিয়ে ওরা 7 নম্বরের প্রশ্নতে কিন্তু আসে, সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজ। এই বিষয়গুলো মনে রাখতে হবে অনুবাদের ক্ষেত্রে, কারণ পরবর্তীতে এই বিষয়গুলো আবার কাজে লাগবে। অনুবাদের শ্রেণী, অনুবাদের কিভাবে অনুবাদ করতে হয়, এই যে ইয়েগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে অনুবাদ প্রসঙ্গে, সোর্স ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ, এই কথাগুলো যেগুলো বলছি, দ্বিভাষিকতার কথা বলছি, এগুলো পরে আবার কিন্তু কাজে লাগবে। এগুলো নিয়ে কিন্তু এগোতে হবে। তাহলে আমরা অনুবাদের যদি প্রয়োজনীয়তার কথা বলি, তাহলে অনুবাদের সাহায্যে পৃথিবীর বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা সবকিছু সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি বা পাঠক জ্ঞান লাভ করতে পারে। অনুবাদে একটা বক্তব্য বা একটা রচনাকে অন্য ভাষাতে রূপান্তর করা হয়। একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, বারবার বারবার রিপিট হচ্ছে সালের কোশ্চেনে, যে ভারতবর্ষের মতো বহুভাষী দেশে অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা কি? ভারতবর্ষের মতো বহুভাষী দেশে অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা কি? খেয়াল করে দেখো। তাহলে ভারতবর্ষের মধ্যে মানে ভারতবর্ষের মানে মতো বহুভাষী দেশ কেন বলা হচ্ছে? প্রথমত দেখো, আমরা যদি চীনের কথা বলি, চীনের ভাষা চীনা, জাপানের ভাষা জাপানি, ঠিক আছে, ইংল্যান্ডের ভাষা ইংরেজি বা ইংলিশ, যদি আহ গ্রিসের ভাষা বলি তাহলে গ্রিক। খেয়াল করে দেখো, তাহলে ভারতের ভাষা কি ভারতীয়?
কেমন লাগছে শুনতে? ভারতীয় বলে তো কোনো ভাষা নেই। তাহলে ভারতের ভাষা ভারতীয় কেন নয়? কেননা ভারতের একটা প্রধান ভাষা নেই। প্রতিটা অঙ্গরাজ্যের একেকটা করে প্রধান ভাষা রয়েছে। পাঞ্জাবের ভাষা পাঞ্জাবি, গুজরাটের ভাষা গুজরাটি, আ সাউথ দিকে গেলে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা পাবো। যেগুলো আমি বলছিলাম একটু আগে। তামিল, তামিলনাড়ু, তারপর হচ্ছে তোমার কন্নড়, তারপর হচ্ছে আ তেলেগু, তারপর হচ্ছে মালায়ালাম কেরলের। তো আমাদের পশ্চিমবঙ্গের বাংলা, আসামের অসমিয়া, বুঝতে পারছো? তাহলে মহারাষ্ট্রের মারাঠি, প্রতিটা রাজ্যের একেকটা প্রধান ভাষা কিন্তু রয়েছে। অর্থাৎ ভারতের ভাষা ভারতীয় এটা কিন্তু বলা যাবে না। কিন্তু অন্যান্য দেশগুলোর কথা দেখো, তাদের হয়তো উপভাষা থাকতে পারে প্রধান ভাষার বিভিন্ন রকমের, কিন্তু ভাষা একটাই। আর আমাদের ক্ষেত্রে কিন্তু প্রতিটা অঙ্গরাজ্যে একটা করে প্রধান ভাষা রয়েছে। তাহলে একটা মানুষের ক্ষেত্রে সম্ভব নয় এতগুলো ভাষায় পারদর্শিতা থাকা। যারা অনুবাদক তারা ৮টা-১০টা ভাষা হয়তো আয়ত্ত করে নিয়েছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে কটা ভাষা আয়ত্ত করতে পারবো? গোটা দেশের সবগুলো তো পারি না, না? ৩টে, ৪টা, ৫টা পর্যন্ত হয়তো পারবো। আর সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাহলে আমি কোনো দেশের যদি সাহিত্য পাঠ করতে চাই, কোনো দেশের সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকলা কোনো কিছু ভালো একটা বিপ্লব ঘটেছে সেখানে সেটা সম্পর্কে জানতে চাই, তাহলে আমি সেই দেশের ভাষা জানি না, সেই রাজ্যের ভাষা জানি না, তাহলে আমাকে অনুবাদের উপরে নির্ভরশীল হতে হয়। আর এইভাবে এই পুরো ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধি যে রাজ্যের হচ্ছে সেই রাজ্যের সমৃদ্ধির কথাগুলো তারা তো লিখেছে তাদের গ্রন্থে। এবং সেগুলোকে কোনো একজন ট্রান্সলেটর যিনি ট্রান্সলেট করছেন, যিনি অনুবাদক, যিনি অনুবাদ করছেন, তিনি অনুবাদ করে দিয়েছেন বাংলাতে যে ওই দেশে সমৃদ্ধির এই বিষয়গুলো আছে। ওই দেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা সবকিছুতে উন্নতি কি জন্য হচ্ছে সেগুলো আমরা জানতে পারছি। সেই দেশের গল্প, উপন্যাস, নাটক বিভিন্ন কিছু, তাদের সংস্কৃতি, তাদের লোকসাহিত্য সবকিছুই আমরা কিন্তু পড়ছি রূপান্তর করে। যদি সেই উদাহরণেই দিই তাহলে আমরা ছোটবেলা থেকে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কোন কোন সাহিত্য পড়েছি। মুন্সী প্রেমচন্দেরই কত আ পাঠ্য মানে ছিল, গল্প ছিল। স্কুল লাইফে পড়েছো আশা করি। মুন্সী প্রেমচন্দের। আমাদের সময়ে স্কুলে একটা পেয়েছিলাম মুন্সী প্রেমচন্দের লেখা বিধ্বংস। বিধ্বংস বলে একটা গল্প, যেটা মানে অনুবাদ করা ছিল, যেটা মুন্সী প্রেমচন্দের লেখা একটা গল্প। গ্র্যাজুয়েশনের সিলেবাসে আছে এখন কাফন বলে একটা, কাফন। ওটা সদগতি এটাও হচ্ছে মুন্সী প্রেমচন্দের লেখা। এগুলো বিশাল ফেমাস ফেমাস গল্প মুন্সী প্রেমচন্দের লেখা। মানে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। তো যাই হোক, ব্যাপার হচ্ছে আমাদের বাংলা লেখক যারা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের লেখাগুলো আবার হিন্দিতে, ইংরেজিতে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে বা অনুবাদ হয়েছে। তারাও আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের শিল্পকলা, আমাদের দেশের সাহিত্য, আমাদের দেশের যা কিছু আছে বিজ্ঞান থেকে শুরু করে সবগুলোই কিন্তু জানতে পারছে। আজকে যদি আইসিটির কথা বলি, আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ আইসিটির দৌলতেই কিন্তু আমরা মানে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তি বলতে এই যে ল্যাপটপ, কম্পিউটার, ফোন এগুলোকে ব্যবহার করছি, এগুলো আইসিটি সবকিছুই। মানে আমাদের মাধ্যম, যোগাযোগ প্রযুক্তি, বুঝতে পারছো? ইনফরমেশন অ্যান্ড তোমার কমিউনিকেশন টেকনোলজি। তো এটাও কিভাবে আসছে? এর যে পাঠ্যগুলো সবই কিন্তু ইংরেজিতে। কম্পিউটার রিলেটেড যা কিছু আছে। কিন্তু আবার যদি বিজ্ঞানের কথা বলি, সবই কিন্তু এখন বাংলাতে করা যাচ্ছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাও কিন্তু এখন সম্ভব হয়ে গেছে। তাহলে এগুলো কিসের দৌলতে? অনুবাদের দৌলতে। অনুবাদ হচ্ছে বলেই আমরা সমৃদ্ধ হতে পারছি। অনুবাদ যদি না থাকতো তাহলে হয়তো অনেক কিছু অধরাই থেকে যেত। আজকে কোনো কিছুর শব্দের আমরা যখন পাচ্ছি না, কোনো মানে শব্দার্থ পাচ্ছি না অন্য ভাষার কোনো একটা শব্দ, সঙ্গে সঙ্গে গুগল ট্রান্সলেট করে নিই। এখন তো আবার এআই এর যুগ চলে এসেছে। সেক্ষেত্রে আমাদের কত সহজলভ্য সবকিছু। আর অনুবাদ আমরা করিয়ে নিচ্ছি। সেখানে আমরা ভাবানুবাদও করতে পারবো, সেখানে আমরা আক্ষরিক অনুবাদও করতে পারবো। এটা কম্পিউটারের মাধ্যমে, ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত হলেই আমরা করে নিতে পারছি। তাহলে অনুবাদ আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে। আর যারা অনুবাদক তারা কিন্তু তাদের কাছেও একটা বিষয় থাকে যে তাদেরও একটা নতুন সৃষ্টিও হচ্ছে। কেননা কৃত্তিবাস ওঝার কথা যদি বলি, রামায়ণের অনুবাদক।
কাশিরাম দাসের কথা বলি, মহাভারতের অনুবাদক, সেক্ষেত্রে তারা মূল রসকে অক্ষুণ্ণ রেখে অনুবাদ করেছেন। খেয়াল করে দেখবে কৃত্তিবাসী রামায়ণ আর কাশিদাসী মহাভারত এখন ঘরে ঘরে পাঠ্য, বাংলার ঘরে ঘরে। আর গ্রন্থগুলোর সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত, উৎস ভাষা। সেটা দেখো, বাংলা রামায়ণ যেরকম কৃত্তিবাস ওঝা, হিন্দি রামায়ণ লিখেছেন মানে অনুবাদ করেছেন তুলসী দাস, নেপালি ভাষায় ভানুভক্ত। খেয়াল করে দেখো তাহলে একটা ভাষার গ্রন্থ কত ভাষাতে অনুদিত হচ্ছে। রামায়ণ মহাভারত বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, দেশের বাইরেও গেছে ইংরেজি ভাষায় অনুদিত হয়ে। বাইরেও এগুলো সম্পর্কে অনেকে বক্তব্য রেখেছেন, মতামত সমালোচনা অনেক কিছু আছে। মহাভারত প্রসঙ্গে, রামায়ণ প্রসঙ্গে ভিন্টার নিটসের কত কথা আছে, তারা এগুলোর প্রামাণ্য তথ্যও দিচ্ছেন। খেয়াল করে দেখো তাহলে গবেষণাও হচ্ছে এই গ্রন্থগুলো। সেই গবেষণাটা করার যে সুযোগটা কে করে দিল? অনুবাদে করে দিল। যেহেতু রামায়ণ মহাভারত বিদেশি ভাষাতে অনুবাদ হয়েছে এবং সেটা সংস্কৃত ভাষাতে তাদেরকে পড়তে হলে সংস্কৃত ভাষা আগে জানতে হতো, উইলিয়াম কেরির মতো এসে নিয়ে দেশের ভাষা জানতে হতো। কিন্তু অতটাও করতে হচ্ছে না, আমরা তাদের ভাষাতেই অনুবাদ করে দিচ্ছি আমাদের গ্রন্থগুলোকে। ফলত তারা সহজভাবে আমাদের গ্রন্থের রস উপলব্ধি করতে পারছে এবং তারপরে তারাও নিজেদের মতামত রাখতে পারছে, বক্তব্য রাখতে পারছে। অপরদিকে তাদের ভাষার গ্রন্থগুলো, বিদেশি ভাষার গ্রন্থগুলো আমরা পড়তে পারছি। আমাদের আধুনিক যুগেও রামায়ণ মহাভারতের অনুবাদ হয়েছে। আধুনিক যুগে মহাভারত অনুবাদ করেছেন কালীপ্রসন্ন সিংহ। রামায়ণ থেকে অনুবাদ করেছেন মানে কিছুটা অংশ বিদ্যাসাগর, সীতার বনবাস। অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত গ্রন্থ কালিদাসের, সেখান থেকে বিদ্যাসাগর অনুবাদ করেছেন শকুন্তলা। শেক্সপিয়রের কমেডি অফ এরর্স থেকে বিদ্যাসাগর অনুবাদ করেছেন ভ্রান্তি বিলাস। তাহলে খেয়াল করে দেখো যে আমরা মধ্যযুগ থেকে সেই ধারাটা শুরু হয়েছে, রামায়ণ মহাভারত থেকে শুরু হয়ে তারপরে কিন্তু খেয়াল করে দেখো ইসলামীয় সাহিত্যের ধারা রয়েছে, একটা অনুবাদের ধারা। কোন সময়? সপ্তদশ শতাব্দীতে। সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রাম রোসাঙ্গের কবিগণ মানে আরাকান রাজসভার কবিগণ, এখন যেটা আমরা মানে মায়ানমার থেকে যারা, মানে মায়ানমারটাকে আরাকান বলা যায়, ব্রহ্মদেশ, তো সেখান থেকে শাসনটা এসেছিল চট্টগ্রাম পর্যন্ত। চট্টগ্রামটাও কিন্তু আরাকান রাজসভা তথা মায়ানমারের অন্তর্গত একসময় ছিল। এখন চট্টগ্রাম বাংলাদেশের অন্তর্গত। সেখানকার কবিগণ সৈয়দ আলাউল, দৌলত কাজী। সৈয়দ আলাউল কি অনুবাদ করেছিলেন জানো? এগুলো সিলেবাসেই ছিল কিন্তু। সৈয়দ আলাউল কি অনুবাদ করেছেন? পদ্মাবত বা পদুমাবত কাব্যটা। কার লেখা? মালিক মোহাম্মদ জায়সীর লেখা পদ্মাবত বা পদুমাবত। এখন সিনেমার কথা বললে সবাই বলতে পারবে, পড়াশোনার কথা বললে বলতে পারছেন। যেটা সিনেমা হয়েছে, রণবীর সিং আর শাহিদ কাপুর আর দীপিকা পাদুকোণ করেছে না, পদ্মাবত, ওটা হিন্দি সিনেমা, মানে ওটা হিন্দি কাব্য। কার লেখা? মোহাম্মদ জায়সী। আর সেটাকে বাংলাতে অনুবাদ করেছেন পদ্মাবতী, সৈয়দ আলাউল। আচ্ছা, দৌলত কাজীর কথা বলি। সৈয়দ আলাউলের থেকে বয়সে বড় ছিলেন দৌলত কাজী। দৌলত কাজী মৈনাসত অনুবাদ করেছিলেন, বা চান্দায়ন কাব্যের এবং মৈনাসত কাব্য দুটো মিলেই তিনি অনুবাদ করেছিলেন। সেটা থেকে অনুবাদ করেছিলেন তিনি বাংলাতে। ওগুলো কিন্তু বাংলা ভাষা ছিল না, তো সেটা থেকে অনুবাদ করলেন বাংলাতে, নাম দিলেন সতী ময়না বা লোর চন্দ্রানী। শাহ মোহাম্মদ সগীর, তিনি অনুবাদ করেছিলেন ইউসুফ জুলেখা। কোথা থেকে গ্রহণ করেছিলেন? না কোরআন শরীফ থেকে তথ্য নিয়েছিলেন। ইউসুফ ওয়া জুলেখা নামক গ্রন্থ থেকে তথ্য নিয়েছিলেন এবং অনুবাদ করলেন ইউসুফ জুলেখা। এগুলো সবই বাংলা ভাষায় অনুদিত গ্রন্থ। সপ্তদশ শতাব্দীর আমি কথা বললাম, সৈয়দ আলাউল এবং দৌলত কাজী। খেয়াল করে দেখো তাহলে অনুবাদের ধারাটা সেই পঞ্চদশ ষোড়শ শতাব্দী থেকে চলে আসছে। আধুনিক যুগে আমরা দেখছি বিদ্যাসাগর অনুবাদ করছেন হিন্দি থেকে বাংলায়, সংস্কৃত থেকে বাংলায়, ইংরেজি থেকে বাংলায়। আর রামমোহন রায় সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন। বেদ উপনিষদের বিভিন্ন গ্রন্থ তিনি বাংলাতে অনুবাদ করেছেন।
কেন করেছেন? না বাঙালির সবার তো আর সংস্কৃত ভাষা জানা নেই। সংস্কৃত ভাষাকে দেব ভাষা বলা হয় এবং সেই ভাষায় অনার্যদের একসময় অধিকার ছিল না। তো অনার্যরা বঞ্চিত ছিল। কেননা এই টোলে গিয়ে পাঠশালায় পড়াশোনা করা, এই ব্রহ্মচর্য এটা আর্যদের মধ্যেই প্রচলিত ছিল, অনার্যদের মধ্যে ছিল না। তো অনার্যরা বঞ্চিত হয়েই ছিল। পরবর্তীকালে যখন আর্যদের অনার্যদেরকে প্রয়োজন পড়েছিল, অর্থাৎ যখন বহিঃশত্রুর আক্রমণ হলো, মানে তুর্কি আক্রমণ, তুর্কি শাসন, তখন সেই যারা অস্পৃশ্য জাতি বলে বিবেচিত ছিল তাদের বাহুবলটার প্রয়োজন হয়েছিল। কারণ আর্যরা মানে বুদ্ধির দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু বলের দিক থেকে অনার্যরা শ্রেষ্ঠ। তো তখন অনার্যদের বল পাওয়ার জন্য সেই ভাষাটাকে রূপান্তর করা হলো এবং সেই বাংলা ভাষায় ছড়িয়ে দেওয়া হলো রামায়ণ, মহাভারত, ভাগবত পুরাণ সমস্ত গ্রন্থকে। অনুবাদের প্রয়োজনীয়তা আমরা একটা পেলাম, আর ওই সময় কি জন্য অনুবাদটা শুরু করা হয়েছিল সেটাও বুঝতে পারছি। মঙ্গল কাব্য এভাবেই শুরু হয়েছিল। আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছিল ওই অনুবাদের মাধ্যমে বা মঙ্গল কাব্য রচনার মাধ্যমে। তো সেই ধারা অব্যাহত আছে এখনো। আধুনিক যুগে বিদ্যাসাগর, রামমোহন রায়, আর তাদের আগে যদি বলি তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, রামরাম বসু, তারিণীচরণ মিত্র, এনারা সবাই কিন্তু বিভিন্ন গ্রন্থ থেকে অনুবাদই করেছিলেন, যেগুলো ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মানে পড়ানো হতো সেগুলোকে। পাঠ্যপুস্তক প্রণয়ন করতে গিয়েও অনুবাদের উপর নির্ভর হতে হয়েছিল। খেয়াল করে দেখো, আমাদের দেশে যে মিশনারিরা এসেছিল, খ্রিস্টান মিশনারিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে, তারাও কিন্তু বাইবেলকে ধর্মপুস্তক হিসেবে অনুবাদ করেছিল বাংলাতে, যাতে আমাদের দেশের মানুষ খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হতে পারে। তাহলে অনুবাদের কতটা জোর ছিল, এখনো আছে। আর আধুনিক যুগে আবার যদি পরবর্তীকালের কথা বলি, শক্তি চট্টোপাধ্যায় একজন অনুবাদক, রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদক, জীবনানন্দ দাশ একজন অনুবাদক, তারপর হচ্ছে নজরুল ইসলাম অনুবাদক, ওমর খৈয়ামের যে রুবাইগুলো, রুবাইয়াত বলা হয় তার সংকলনটাকে, রুবাইগুলোকে তিনি অনুবাদ করেছিলেন। শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন। আয়ান রশিদের সঙ্গে মিলে তিনি আহ বেশ কিছু কবিতা অনুবাদ করেছিলেন। মানে হচ্ছে গজল যেগুলোকে বলা হয়। কার গজল? না গালিব শায়রি বা গজল বলা হয়। গালিবের যে শায়রি বা গজলগুলোকে শক্তি চট্টোপাধ্যায় এবং আয়ান রশিদ মিলে অনুবাদ করেছেন। কবিরের দোহা, এগুলো হিন্দি ভাষা তো। কবিরের যে দোহা সেগুলোকে ক্ষিতিমোহন সেন অনুবাদ করেছেন, যেটা শান্তিনিকেতন থেকে আহ প্রকাশ পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও দোহা অনুবাদ করেছিলেন। খেয়াল করে দেখো, অনুবাদের মাধ্যমে আমরা কবিরের দোহাগুলো জানতে পারছি। কবিরের দোহা আশা করি শুনেছো। এই গানটা তো বিশাল ফেমাস কবিরের। গুরু গোবিন্দ দোখারে কাকু লাগে পায়, বলিহারি গুরু আপনো গোবিন্দ সঙ্গ মিলায়।